আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার যাদের ফার্স্ট চয়েস কিংবা যারা একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা প্রফেশনাল ডিপ্লোম্যাট বা ক্যারিয়ার অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন দেখেন এবং এটিকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার যে ভাইবা অংশ সেখানে যারা নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছেন বা চান, সেটি 44th বিসিএস যেটি রানিং সেই বিসিএসটি হতে পারে, কিংবা সেটি আগামীতে 45th বিসিএস বা 46th বিসিএস যে কোনো একটা বিসিএস হতে পারে। তো মূলত আজকের আলোচনা হচ্ছে তাদের জন্য। একটা মিনিট আমি একটু আমার কয়েকটা যে পেজ এবং গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দিই, আর আপনারাও যারা আজকে এই লাইভ অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন, যুক্ত আছেন সরাসরি, তারা আপনারা প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে অনেকেই এটি দেখতে পারে। তো একটা মিনিট আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা, বিশেষ পররাষ্ট্র ক্যাডার যাদের প্রথম পছন্দ এমন যদি কেউ থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে জানান, বা 44তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার প্রথম রেখে ভাইবা দিবেন, বা 45তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার প্রথম চয়েস রেখেছেন, বা আগামীতে যারা পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা একটু আমাকে একটু জানান, বা আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাহলে একটু মেনশন দিয়ে। যাই হোক, আমি আলোচনায় চলে আসছি। আচ্ছা, দেখি একটু কারা আছেন। ও নূর আলম, আচ্ছা নূর আলম আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আজকে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ারের ভাইবা প্রিপারেশন আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। তো আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব বিশেষ পররাষ্ট্র ক্যারিয়ার সম্পর্কিত ভাইবা উপযোগী প্রশ্নোত্তর, যেটি ভাইবা বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো করা হয় বা করা একটা সম্ভাবনা থাকে বা রয়েছে। আচ্ছা, সেই প্রশ্নগুলো হচ্ছে এই যেগুলো আমি রেড কালি দিয়ে ইন্ডিকেট করছি, এগুলো হচ্ছে ভাইবা বোর্ডের প্রশ্নগুলো করা হয়। তো পররাষ্ট্র ক্যাডারের ভাইবাতে যাবার পূর্বে আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এ বর্তমানে 26টি ক্যাডার আছে। প্রতিটি ক্যাডার কোনো না কোনো মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হয়, কোনো মন্ত্রণালয় কর্তৃক প্রতিটি ক্যাডার রেগুলেটেড হয় অর্থাৎ নিয়ন্ত্রিত হয়। আমরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষায় পার্টিসিপেট করার পরে যখন আমরা চূড়ান্তভাবে নমিনেটেড হই এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখন আমাদেরকে অ্যাপয়েন্টেড হওয়ার পরে যখন আমরা ক্যাডার অফিসার হিসেবে সম্পৃক্ত হই বা প্রজাতন্ত্রে নিযুক্ত হই, তখন কোনো না কোনো মিনিস্ট্রি কিন্তু আমাদেরকে রেগুলেট করে। আপনারা জানেন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস তারা কিন্তু মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক রেগুলেটেড হয়। বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস আনসার ক্যাডার, বিসিএস এই দুটি ক্যাডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কর্তৃক রেগুলেটেড হয়। ঠিক তেমনিভাবে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, এটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এটি রেগুলেটেড হয়। তো এই পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের আসলে কি করতে হয়, তাদের কাজটা কি, বা তাদেরকে ভাইবা বোর্ডে কি প্রশ্নগুলো করা হয় সেটি নিয়ে মূলত আলোচনা। এটি নিয়ে অনেক ডিটেল আলোচনা আছে, সেটা আমি পর্যায়ক্রমে সব আলোচনাগুলো করব। তো আমি এখানে যাবার পূর্বে আপনাদেরকে একটু নিয়ে যাই যে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, সেই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আপনাদেরকে একটু নিয়ে যায়। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স একটু আপনাদেরকে নিয়ে যায়, সেটি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। একটু দেখে নিই কে আপনারা আছেন, প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমরা বাংলাদেশের
মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে যাচ্ছি। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সম্পর্কে একটু ধারণা নিব আমরা, আচ্ছা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয় উইকিপিডিয়া থেকে, হ্যাঁ উইকিপিডিয়া থেকে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা একটু দেখব। তো আমরা একটু দেখি। প্রথমত এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে বলা হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র নীতি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য গঠিত বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। তাহলে এই বাক্যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সংক্ষিপ্ত পরিচিতি পেয়েছি। পরিচিতিটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয় যে মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি অর্থাৎ ফরেন পলিসি অফ বাংলাদেশ সেটি ইমপ্লিমেন্ট করে বা এক্সিকিউট করে। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেটির প্রাথমিক কাজ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা নির্দিষ্ট মেয়াদে ক্ষমতা আসবার পরে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রতি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি যে ধরনের নীতি বা আদর্শ এটি গ্রহণ করে সেটিকে আমরা মূলত পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি বলি। তো সেই ফরেন পলিসি এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করার ইনিশিয়াল দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে কি করা, বাস্তবায়ন করা। দ্বিতীয় কথা হচ্ছে এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য গঠিত বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। তাহলে আন্তর্জাতিক যোগাযোগ হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। সেটি বিভিন্ন টাইপের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হতে পারে, সেটি ট্রেড রিলেটেড হতে পারে, ইকোনমিক রিলেটেড হতে পারে, তারপরে বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড হতে পারে, তারপরে রিলেশন বিল্ড আপ করার ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আমি বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে বিভিন্নভাবে কমিউনিকেট করতে চাই, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, তারপরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা কমিউনিকেট করতে চাই, আমরা যোগাযোগ করতে চাই। সেই যোগাযোগ করবার জন্য কোন মিনিস্ট্রি এখানে কনসার্ন, কোন মিনিস্ট্রি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স না, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি না, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স না, বা মিনিস্ট্রি অফ যেটি আমরা জানি সেটি হচ্ছে এডুকেশন না, এরকম ভাবে অনেকগুলো মিনিস্ট্রি থাকে। তাহলে ফরেন মিনিস্ট্রির মূল দায়িত্ব হচ্ছে বা প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে বাস্তবায়ন করা এবং আন্তর্জাতিকভাবে যোগাযোগ করা। এরপর আমরা যদি দেখি যে বহির্বিশ্বে একটি সার্বভৌম রাষ্ট্রসত্তার যে প্রকাশ ও ভাবমূর্তি তার মূল ভিত্তি প্রস্তর হলো রাষ্ট্রের পররাষ্ট্র নীতি। যাক, এই কথার মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ কোনো কথা পাচ্ছি না। একটি পরিকল্পিত কাঠামোর মধ্য দিয়ে দেশের পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করা হয়। তার মানে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করা হয় বা দেশের পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করা একটি পরিকল্পিত কাঠামোর মাধ্যমে। অর্থাৎ এলোমেলো ভাবে ফরেন পলিসি আমরা ইমপ্লিমেন্ট করি না, একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে আমরা পররাষ্ট্র নীতিকে কি করি, ইমপ্লিমেন্ট করি বা এক্সিকিউট করি। এই নীতির আলোকে পরিচালিত সকল কূটনৈতিক কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্বিশ্বে অবস্থিত কূটনৈতিক প্রতিষ্ঠান সমূহের যেটিকে আমরা বলি দূতাবাস বা মিশন এর উপর ন্যস্ত। তাহলে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিকে কার্যকর করবার জন্য এখানে সে দুইভাবে সে কাজটি করে, একটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর মাধ্যমে এবং মিশন ইন অ্যাব্রোড, বিদেশে বাংলাদেশের যে সমস্ত মিশনগুলো রয়েছে অর্থাৎ ডিপ্লোম্যাটিক মিশনগুলো রয়েছে সেই সমস্ত ডিপ্লোম্যাটিক মিশনের মাধ্যমে বিদেশে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিকে বাস্তবায়ন করে। তাহলে বাস্তবায়ন করা হয় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং মিশন ইন অ্যাব্রোড, এটির মাধ্যমে বাংলাদেশ তার ফরেন পলিসিকে কি করে, ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিধ কূটনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বের ঘটনা প্রবাহ এবং এর পশ্চাতে ক্রিয়াশীল নিয়ামক শক্তিকে প্রভাবিত করে থাকে। এই সকল কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত রয়েছে বৈদেশিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও সম্প্রসারণ, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা নিবিড়করণ এবং সর্বোপরি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বসভায় একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি সুসংহত সুদৃঢ়করণ। তাহলে এই কথাকে যদি আমি একটু নিজের ভাষায় বুঝাই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কাজটা কি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কাজটা হচ্ছে ইন ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট আর গ্লোবাল অ্যাসপেক্ট কোন জায়গায় বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে, বাংলাদেশের জাতীয় স্বার্থ আন্তর্জাতিক কোথায় কোথায় রয়েছে, সেটি কোনো রাষ্ট্রের সাথে হতে পারে কিংবা রাষ্ট্র জোটের সাথে হতে পারে কিংবা
ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের সাথে হতে পারে। এই বিষয়গুলোকে দেখভাল করা কিংবা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা, এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করা, এই 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 কাজগুলো কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স করে থাকে। তাহলে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের যে বিষয়টা আমরা পেলাম যে বাংলাদেশের একটি ইম্পর্টেন্ট একটি মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক যে যোগাযোগ এটিকে সুসংহত করা, সুদৃঢ় করা এবং বাংলাদেশের যে জাতীয় স্বার্থ বহির্বিশ্বে রয়েছে সেই জাতীয় স্বার্থকে রক্ষার নিমিত্তে এই মিনিস্ট্রি দায়িত্বপ্রাপ্ত। এখন সে জাতীয় স্বার্থ হতে পারে মিলিটারি অ্যাসপেক্টে, সেটি ইকোনমিক অ্যাসপেক্টে, ট্রেড অ্যাসপেক্টে, ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাসপেক্টে, তারপরে বিভিন্ন ক্ষেত্রে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে। যেমন মিডিল ইস্টে আমাদের আসলে ন্যাশনাল ইন্টারেস্টটা কি? আমরা জানি মিডিল ইস্ট এমন একটি রাষ্ট্র যেখানে প্রচুর পরিমাণে আমাদের ফরেন রেমিটেন্স আছে, সেখান থেকে ইনফ্যাক্ট আমাদের সেন্ট্রাল ব্যাংকে যে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে যে ডলার যেটি সেটা ডিপোজিট হয় বা সেটি যে জমা হয় সেটি এটির ক্ষেত্রে রেমিটেন্স কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আমাদের কিন্তু ম্যান পাওয়ার আমরা এক্সপোর্ট করি। এরপরে আরো কিছু রাষ্ট্র আছে, আমেরিকা আছে, তারপর ইউরোপের অনেক রাষ্ট্র আছে যেখানে আমরা আরএমজি যেটা গার্মেন্ট, রেডিমেড গার্মেন্টস, সেখানে আমরা এক্সপোর্ট করি। আবার বিশ্বের কিছু দেশ আছে যেগুলো আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে, বিশ্বের কিছু দেশের সাথে আমরা মিলিটারি সম্পর্ক স্থাপন করি। তো এই সমস্ত কাজগুলো আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরা কিংবা বাংলাদেশের ভাবমূর্তিকে সুসংহত করা, উজ্জ্বল করা কিংবা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ একটি পিস লাভিং কান্ট্রি হিসাবে বিশ্ব দরবারে তুলে ধরা। তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যে মিনিস্ট্রি বা যে মন্ত্রণালয় বাংলাদেশকে তুলে ধরে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে কিংবা বাংলাদেশের জাতীয় স্বার্থকে সুসংহত করে বিভিন্ন রাষ্ট্রের সাথে, বিভিন্ন সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করবার মধ্য দিয়ে, সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটিকে কি করে এক্সিকিউট করে বা সেটিকে ইমপ্লিমেন্ট করে আন্তর্জাতিকভাবে। এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে খুব অল্প সময়ের কাজ, মানে কথা। এখন যেহেতু আমি আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ সিভিল সার্ভিসে 26টি ক্যাডার আছে, প্রতিটি ক্যাডার কোনো মিনিস্ট্রির আন্ডারে, কোনো মন্ত্রণালয়ের আন্ডারে। তাহলে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি ক্যাডার। এই ক্যাডার যারা কর্মকর্তা তাহলে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি গ্রহণ করে, অর্থাৎ যে নীতি এবং সিদ্ধান্তকে গ্রহণ করে, সেই নীতি এবং সিদ্ধান্তকে তারা কি করে ইমপ্লিমেন্ট করে। এই আলোচনার মধ্য দিয়ে ইতিমধ্যে অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড as a member of BCS Foreign Affairs cadre, initially what is the main quality of a viva candidate? তার মানে হচ্ছে তাকে যথেষ্ট স্কিলড হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে কোন ক্ষেত্রে? কমিউনিকেট করার ক্ষেত্রে। অর্থাৎ যেহেতু আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরে এই মিনিস্ট্রি বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এই মিনিস্ট্রি, তাহলে এই মিনিস্ট্রি একজন গর্বিত মেম্বার হিসেবে আপনার কমিউনিকেটিভ স্কিল, যোগাযোগ দক্ষতাকে গুরুত্ব দেয় ভাইবা বোর্ডে। ইনফ্যাক্ট আপনি যদি আমি বলি সেটি হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি, সেটি হচ্ছে আপনাকে কথা বলার ক্ষেত্রে, অর্থাৎ যেটিকে আমরা বলি আমাদের স্পিকিং এর ক্ষেত্রে, ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি এফিসিয়েন্ট এবং স্কিলড হতে হবে, বিকজ আপনাকে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে তুলে ধরতে হবে। এখন আসেন, আরো অনেকগুলো যোগ্যতা রয়েছে বা আরো অনেকগুলো যোগ্যতা দেখা হয় এই পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে ভাইবা বোর্ডে। এখন আসেন, তো ওই যে অনেকে আপনারা বলেন যে স্যার আমার তো ফার্স্ট হয় বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তো সেক্ষেত্রে বিসিএস ভাইবা বোর্ড যে সেটিকে আমি ইংলিশে আমাকে প্রশ্ন করা হবে নাকি বাংলাতে করা হবে? দেখুন, আমার যারা ভাইবা স্টুডেন্ট 40তম বিসিএসে, আমার ভাইবা স্টুডেন্টের মধ্যে পররাষ্ট্র ক্যাডার 12তম হয়েছে। আমার ভাইবা স্টুডেন্ট 40তম বিসিএসে, এই 43rd বিসিএসে আমার ভাইবা ব্যাচ থেকে 13তম হয়েছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে। তো আমি সংক্ষেপে আপনাকে একটু বলবো, এটা বোর্ড টু বোর্ড ভ্যারি করে। পররাষ্ট্র ক্যাডার চাকরি পাওয়ার জন্য আপনার ইংলিশ এফিসিয়েন্সি বা স্কিল, যেটিকে ইংলিশে কথা বলার জন্য আপনি যথেষ্ট স্কিলড, এটি আসলে দেখা হয়, নিঃসন্দেহে এটি দেখা হয়। এখন আপনাকে যদি বাংলাতে প্রশ্ন করে সেটা ভিন্ন কথা। আপনাকে অনেক সময় বলা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা লেট আস নো অ্যাবাউট ইউর সেলফ। সেক্ষেত্রে আপনি যে ইংরেজিতে কথাটা বলছেন এর মধ্যে দিয়ে কিন্তু তার একটা ইনিশিয়াল একটা ইন্ডিকেশন পেয়ে যায় যে আপনি কি এই সার্ভিসটি ডিজার্ভ করেন কিনা। কাজেই পররাষ্ট্র ক্যাডারের দুটো বিষয় আপনাকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার কমিউনিকেটিভ স্কিল, অর্থাৎ আপনি বাংলাতে ইংলিশে কথা বলার যোগ্যতা আপনার কেমন, এটা। আর আরেকটি হচ্ছে যে যেহেতু এই ক্যাডারে এসে আপনাকে বাংলাদেশের জাতীয় স্বার্থকেই বিদেশে তুলে ধরতে হয়, তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স সম্পর্কে, তারপরে সুপার পাওয়ার, গ্রেট পাওয়ার, মেজর পাওয়ার, এই সমস্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্র নীতি কেমন,
কিংবা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট কোন কোন অঞ্চলে কি রয়েছে, কোথায় লেবার মার্কেট রয়েছে, কোথায় কোন রাষ্ট্রগুলো আমাদের ইনভেস্টমেন্ট করে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যেভাবে যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতা কিন্তু পুলিশ ক্যাডারের দরকার নেই, কিংবা ওই যোগ্যতা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের দরকার নেই। পররাষ্ট্র ক্যাডারের ক্ষেত্রে আপনাকে কোনো কিছু যোগ্যতা অর্জন করতে হবে, যেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলবো। অর্থাৎ আপনি বাংলাদেশের একজন প্রতিনিধি, একজন অ্যাম্বাসেডর কিংবা একজন হাই কমিশনার হিসেবে বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তো সেখানে বাংলাদেশের কোন জিনিসটা রিপ্রেজেন্ট করবে, কেন তারা বাংলাদেশের সাথে বাইলেটারাল সম্পর্ক বিল্ড আপ করবে, কেন তারা বাংলাদেশে ফরেন এইড ডোনেট করবে, কেন আপনার সাথে রিলেশনস বিল্ড আপ করবে, কেন তারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করবে, অনেকগুলো বিষয় থাকে। তো এই বিষয়গুলো আসলে ভালো করে দেখা হয়। যদিও আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এরকম না যে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেতে যাচ্ছেন as a professional diplomat, what are the qualities should he or she belong, do you know? একজন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে আপনাকে কোন কোন কোয়ালিটিগুলো বিলং করতে হয়, এটা আমাদের আলোচনার বিষয় না। তো সংক্ষেপে আমি আপনাদেরকে বললাম যে এই কোয়ালিটিগুলো আপনি অ্যাচিভ করবেন। যারা এখন থেকে 44 BCS এর ভাইভাটা এখন পোস্টপন্ড আছে, আর 45 BCS এর ভাইভা শুরু হবে, 46 BCS এর ভাইভা সময় শুরু হবে। তো যারা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার যারা প্রথম পছন্দের তালিকায় রাখেন, তারা একটু জেনে রাখেন প্রাথমিকভাবে আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে দায়িত্বপ্রাপ্ত হতে যাচ্ছেন এই ক্যাডার চাকরি পেয়ে, এবং আপনি বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরবেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে বাস্তবায়ন করবেন। কাজে ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে, কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে, ইম্পর্টেন্ট গ্লোবাল ইস্যু সম্পর্কে, জিও পলিটিক্স সম্পর্কে, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট সম্পর্কে আপনাকে একটা ভালো ধারণা নিয়ে যেতে হবে। এবং আপনার ইংলিশে কথা বলার যে দক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি, এটিকে আপনাকে ইনক্রিজ করতে হবে। যদি আপনি এগুলো করেন, তাহলে আপনি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কি আপনার রেজাল্ট, ইট ডাজেন্ট ম্যাটার। From my 20 years of experience, I would like to convey the message that please be informed. এর বাইরে আপনার কিছু দরকার নেই। আপনি কোন ইউনিভার্সিটির, আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করা স্টুডেন্ট কিন্তু ফরেন অ্যাফেয়ার্সে ফার্স্ট হয়েছে। তো আমি এগুলো বলতে চাচ্ছি না। কাজে আপনার ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারে আপনার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কি, হোয়াট আর দ্য ফাংশনস, আপনার সেখানে দায়িত্ব কর্তব্য কি, সেখানে আপনার দায়িত্ব কি, কাজটা কি, সেটি করবার জন্য আপনি কতটুকু যোগ্য, কিছুই আপনার একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, একটু কমেন্ট করেন যে আপনারা যারা দেখছেন, হ্যাঁ, আমাকে একটু দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ একটু কমেন্ট করেন, যাতে করে আমি বুঝতে পারি যে না ঠিক আছে। আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা, এখন আমরা যেখানে যাব, এটা হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি সম্পর্কে একটা বিষয়। আচ্ছা, ওদিকে আমি যাচ্ছি নি। আমাদের আলোচনার বিষয়টা ছিল হলো যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো, কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো যেখানে আমরা প্রায় ভুল করি। দেখেন, আচ্ছা, একটু আপনারা কমেন্ট করেন, আমাকে একটু দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। তাহলে কি হয়, আমি একটু নিশ্চিত হই। একটু কমেন্ট করেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন। প্রথম যে প্রশ্নটি আপনাকে করা হতে পারে সেটি হলো যে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবে, কোন পদে জয়েন করবে। আপনারা জানেন বা জেনে থাকবেন যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে ফরেন অ্যাফেয়ার্স যদি আপনি চাকরি পান, সেক্ষেত্রে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা শুরুতে একটা পদে জয়েন করে। আবার যদি আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেয়ে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে জয়েন করেন, মিশন ইন অ্যাব্রোডে জয়েন করেন, তাহলে ইনিশিয়ালি আপনাকে আরেকটি পোস্টে জয়েন করতে হবে। তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি ছিল, যে আপনি পররাষ্ট্র ক্যাডারের চাকরি পেলে কোন পদে জয়েন করবেন। প্রশ্নটি আমি আবারও বলছি, কোন পদে জয়েন করবেন। তো জয়েনিং পোস্ট এবং এন্ট্রি পোস্ট দুটো কিন্তু সেম না, এর আগে আমি বলেছি। এন্ট্রি পোস্ট হচ্ছে আপনি যে ক্যাডারের চাকরিটি পেলেন সেই ক্যাডারের শুরুর পোস্টটি কি, আপনি যে ক্যাডারে চাকরিটি পেলেন সেই ক্যাডারের ইনিশিয়াল পোস্ট বা বিগিনিং পোস্ট বা শুরুর পোস্টে কি, সেটিকে বলে এন্ট্রি পোস্ট। নাম্বার 1, এন্ট্রি পোস্ট একাধিক হতে পারে, কিন্তু এন্ট্রি পোস্টের মধ্যে আপনি কোন পদটিতে ইউজুয়ালি বা নর্মালি বা জেনারেলি বা ট্র্যাডিশনালি আপনি কোন পদটিতে জয়েন করেন, সেটাকে বলে আপনার জয়নিং পোস্ট। তাহলে একটা হচ্ছে এন্ট্রি পোস্ট, একটা হচ্ছে জয়নিং পোস্ট। সহজ করে মনে রাখবেন যে বিশেষ পররাষ্ট্র ক্যাডারের বা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের দুটো পোস্ট আছে এন্ট্রি পোস্ট, একটা হচ্ছে থার্ড সেক্রেটারি,
এবং আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এখন থার্ড সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুটোই কিন্তু এন্ট্রি পোস্ট, বাট দুটো কিন্তু জয়নিং পোস্ট না। কিভাবে? আপনি যদি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের চাকরিটি পান, তাহলে আপনি শুরুতে যে পদে জয়েন করবেন সে পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটি কোথায় জয়েন করবেন? পররাষ্ট্র মন্ত্রণালয়। আর যদি আপনি শুরুতেই মিশন ইন অ্যাব্রোডে জয়েন করেন, তাহলে আপনি যে পদে জয়েন করবেন সে পদটির নাম হচ্ছে থার্ড সেক্রেটারি। এবার আসেন, তাহলে প্রশ্নটি হলো যে বিশেষ পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে কোন পদে জয়েন করবেন? কোন পদে জয়েন করবেন? তখন এর উত্তর হবে স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব পদে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ইফ ইউ আর কোয়ালিফাইড ইন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, হুইচ পোস্ট উইল বি ইউর জয়নিং পোস্ট? ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে কোনটি আপনার জয়নিং পদ হবে, কিংবা কোনটি আপনার কোন পদে আপনি জয়েন করবেন? তাহলে উত্তর হবে স্যার সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বুঝে গেলেন কথাটা? আমি আবারও বলছি, পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে আপনি কোন পদে জয়েন করবেন? উত্তর হবে স্যার সহকারী সচিব, সহকারী সচিব পদে বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে। এবার যদি আপনাকে এখান থেকে পরবর্তী প্রশ্ন করা হয়, কেন থার্ড সেক্রেটারি না, বা হোয়াই নট থার্ড সেক্রেটারি? থার্ড সেক্রেটারি হিসেবে আপনি জয়েন করবেন মিশন ইন অ্যাব্রোডে, কিন্তু শুরুতে কিন্তু আপনি মিশন ইন অ্যাব্রোডে জয়েন করবেন না। নাম্বার 1 যুক্তি। আর নাম্বার 2 যুক্তি, এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি, সেটি যখন বিসিএস ক্যাডার বিসিএস এর যখন সার্কুলারটি হয়েছিল, আপনি দেখবেন প্রত্যেকটা বিসিএস এর সার্কুলারের সময় উল্লেখ করা থাকে যে ক্যাডারের নাম এবং পোস্টের নাম। তো দেখবেন যে প্রশাসন ক্যাডারের পোস্টের নাম দিয়ে দেওয়া থাকে সহকারী কমিশনার, তারপরে আপনার কাস্টমস ক্যাডারের সহকারী কমিশনার, ট্যাক্স ক্যাডারের সহকারী কর কমিশনার, এরপরে শিক্ষা ক্যাডারের প্রভাষক, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব। তাহলে যেটি আপনার উল্লেখ করা থাকে যে পোস্টটি সার্কুলারের সময়, মনে রাখবেন সেটি হচ্ছে আপনার জয়নিং পোস্ট। সকল জয়নিং পোস্টই এন্ট্রি পোস্ট, বা সকল এন্ট্রি পোস্ট জয়নিং পোস্ট না। I am trying my level best to make you understand. Hopefully you all have been able to understand what I said. তাহলে পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে কোন পদে জয়েন করবে? উত্তর হচ্ছে সহকারী সচিব পদে, সহকারী সচিব পদে, সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে শুরুতে কোথায় জয়েন করবেন? দেখেন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে শুরুতে কোথায় জয়েন করবেন? কোথায়? কোথায় বলতে গেলে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, নাকি মিশন ইন অ্যাব্রোড অর্থাৎ বাংলাদেশের বিদেশ দূতাবাসে, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়? আগে আমি বলেছি আপনি শুরুতে জয়েন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে প্রশ্নটি যদি আপনাকে করা হয় পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে শুরুতে কোথায় জয়েন করবেন? স্যার পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার প্রশ্নটি রিপিট করছি, পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে কোন পদে জয়েন করবেন? সহকারী সচিব পদে। পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে শুরুতে কোথায় জয়েন করবেন? পররাষ্ট্র মন্ত্রণালয়। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার প্রবেশ পদ বা এন্ট্রি পোস্ট কি হবে? এটা তো স্পেসিফিক করে দেওয়া হলো। পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার প্রবেশ পদ বা এন্ট্রি পোস্ট কি হবে? সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর যদি বলা হয় হাইস্ট পোস্ট কি হবে? ফরেন সেক্রেটারি। তাহলে পররাষ্ট্র ক্যাডারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এন্ট্রি পোস্ট হচ্ছে সহকারী সচিব, আর হাইস্ট পোস্ট হচ্ছে পররাষ্ট্র সচিব। এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর হাইস্ট পোস্ট হচ্ছে ফরেন সেক্রেটারি। পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার এন্ট্রি পোস্ট কি হবে? সেটা হচ্ছে সহকারী সচিব। হাইস্ট পোস্ট বা সর্বোচ্চ পদ কি হবে? পররাষ্ট্র সচিব। এরপরে প্রশ্নটি যদি করা হয় যে পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে আপনার প্রবেশ পদ, এন্ট্রি পোস্ট ও সর্বোচ্চ পদ হাইস্ট পোস্ট কি হবে? আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্নটি করা হয় যে পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে আপনার প্রবেশ পদ, এন্ট্রি পোস্ট এবং হাইস্ট পোস্ট কি হবে? দেখুন, প্রবেশ পদ এখানে কিন্তু দুটো, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একটা হচ্ছে থার্ড সেক্রেটারি। তাহলে এন্ট্রি পোস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং আরেকটা কি, সেটা হচ্ছে থার্ড সেক্রেটারি। থার্ড সেক্রেটারি। তাহলে এন্ট্রি পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোথায়? পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপরে এন্ট্রি পোস্ট থার্ড সেক্রেটারি কোথায়?
সেটা হচ্ছে মিশন ইন অ্যাব্রড। আর হাইস্ট পোস্ট কিন্তু এখানে তিনটা। কিভাবে তিনটা? পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইস্ট পোস্ট হচ্ছে ফরেন সেক্রেটারি, আর মিশন ইন অ্যাব্রড এখানে দুটো হাইস্ট পোস্ট আছে। কি? একটা হচ্ছে যে হাই কমিশনার এবং একটা হচ্ছে অ্যাম্বাসেডর। একটা হচ্ছে হাই কমিশনার এবং আরেকটা হচ্ছে অ্যাম্বাসেডর। তাহলে হাই কমিশনার এবং অ্যাম্বাসেডর দুটো কি পোস্ট? দুটোই মিশন ইন অ্যাব্রড বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে হাইস্ট পোস্ট। তাহলে অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার কি সেম? তাদের মধ্যে কি ডিফারেন্স নেই? ডিফারেন্স আছে। বাংলাদেশ ইটসেলফ আ কমনওয়েলথ স্টেট, আর বাংলাদেশের কোনো হাইস্ট ডিপ্লোম্যাট যদি বিশ্বের এমন কোনো দেশে ডিপ্লয়েড হয় এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যে দেশটি কমনওয়েলথভুক্ত, ইন দ্যাট কেস দ্য পোস্ট অফ দ্য হাইস্ট ডিপ্লোম্যাট অফ বাংলাদেশ উইল বি হাই কমিশনার, আদারওয়াইজ অ্যাম্বাসেডর। অর্থাৎ যদি দুটো দেশ কমনওয়েলথভুক্ত হয় তাহলে দুটো দেশের নিযুক্ত শীর্ষ রাষ্ট্রদূত বা কূটনৈতিক দূতকে ইউজুয়ালি আমরা কি বলি? হাই কমিশনার। এর বাইরে যদি হয় একটা দেশ কমনওয়েলথ আর একটা নন কমনওয়েলথ, কিংবা দুটো নন কমনওয়েলথ, সেক্ষেত্রে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, শীর্ষ রাষ্ট্রদূত, তাকে আমরা বলি অ্যাম্বাসেডর। তাহলে বাংলাদেশের মানে পররাষ্ট্র ক্যাডারের হাইস্ট পোস্ট কি? পররাষ্ট্রের ক্যাডার হাইস্ট পোস্ট ফরেন সেক্রেটারি কিংবা অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার। তাহলে ফরেন সেক্রেটারি হাইস্ট পোস্ট, এটা কোথায়? মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। আর অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার, এটা হাইস্ট পোস্ট কোথায়? এটা মিশন ইন অ্যাব্রড। তাহলে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ব্রাজিলে আছে তাকে আমরা বলবো অ্যাম্বাসেডর। বাংলাদেশের যে রাষ্ট্রদূত আমেরিকাতে আছে তাকে আমরা বলবো অ্যাম্বাসেডর। বা বাংলাদেশের যে রাষ্ট্রদূত ইউকেতে আছে, ইউনাইটেড কিংডমে আছে কিংবা মালয়েশিয়াতে আছে, তাদেরকে আমরা বলবো হাই কমিশনার। হাই কমিশনার। যদি আমরা জানি ইউনাইটেড নেশনসে বাংলাদেশের একজন শীর্ষ ব্যক্তি থাকেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবার জন্য, যাকে আমরা বলি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা স্থায়ী প্রতিনিধি। তাহলে এখানে প্রশ্নটি হলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা অনেকে এটা বুঝতে চায় না, যে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে আপনাকে যদি প্রশ্নটি করা হয় যে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে যে মিশনে আপনার প্রবেশ পদ কি হবে? থার্ড সেক্রেটারি। আর মিশনে আপনার হাইস্ট পোস্ট কি হবে? হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর। তাহলে মিশনে হাইস্ট পোস্ট কিন্তু দুটো, একটা হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর। মিশনে হাইস্ট পোস্ট দুটো, একটা হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর। আর মিশনে এন্ট্রি পোস্ট কিন্তু একটা, সেটা হচ্ছে থার্ড সেক্রেটারি। আর ইউনাইটেড নেশনসে বাংলাদেশকে যিনি প্রতিনিধিত্ব করেন তাকে আমরা বলি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। আপনারা যারা এই ক্লাসে যারা আপনারা কনসেন্ট্রেটেড, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কোন জায়গায় গেলে তার কি পোস্ট হবে। এরপর যদি প্রশ্নটি করা হয় যে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে, আগের কথা, তাহলে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে? যদি বলা হয় যে কি হবে, প্রশ্নটি যদি বলা হয় কি হবে, তাহলে কি হবে বললে এটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর যদি প্রশ্নটি করা হয় যে কি হবে, মাইন্ড ইট, আপনারা অনেক সময় ভাইবা বোর্ডে, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, ভাইবা বোর্ডে অনেক সময় ছেলেমেয়েরা প্রশ্ন ক্যাচ করতে পারে না, মানে প্রশ্নটি ধরতেও পারে না, প্রশ্নের অর্থ বোঝে না। যে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে, কি মানে একাধিক বললে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং থার্ড সেক্রেটারি। আর যদি বলা হয় কি হবে, তাহলে বলা উচিত সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। একই সাথে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে আপনার হাইস্ট পোস্ট কি হবে? এই হাইস্ট পোস্ট কি হবে? নর্মালি হাইস্ট পোস্ট কিন্তু একের অধিক হবে, অর্থাৎ ফরেন সেক্রেটারি, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, আর মিশন ইন অ্যাব্রডে হাই কমিশনার আর অ্যাম্বাসেডর। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকে যে পররাষ্ট্র ক্যাডার সম্পর্কিত ভাইবার যে আপনার মৌলিক প্রশ্ন, এগুলো কিন্তু পররাষ্ট্র ক্যাডারের মৌলিক প্রশ্ন। এখন যদি বলেন স্যার এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে একজন ক্যান্ডিডেটের কোন বিষয়টি জানতে চাওয়া হয়, দেখুন আপনি যে সার্ভিসে আসতে চাচ্ছেন, আপনি বাংলাদেশ সুপ্রিয়র, বাংলাদেশ যে সিভিল সার্ভিস, এটা একটা সুপ্রিয়র সার্ভিস। আমি যদি বলি সেটা সোশ্যাল স্ট্যাটাস বলি, ফিনান্সিয়াল যে সুবিধা, আরো অনেক কিছু দিক থেকে এটা একটা বাংলাদেশের একটি সুপ্রিয়র সার্ভিস। তো এই সার্ভিসে আপনি আসতে চাচ্ছেন না, 26টি ক্যাডারের মধ্যে আমি যদি বলি, আমি ডিগনিটির ক্ষেত্রে যদি বলি কিংবা স্ট্যাটাসের ক্ষেত্রে যদি বলি বা ডিমান্ডের ক্ষেত্রে যদি বলি, আমি কোনো ক্যাডারকে ছোট বড় করে বলবো না। তো পররাষ্ট্র ক্যাডার তো নিঃসন্দেহে একটি ওয়ান অফ দ্য বেস্ট প্রেস্টিজিয়াস ক্যাডার। কেন? কারণ এই ক্যাডারের পদের সংখ্যা কম থাকে, আবার ডিমান্ডও বেশি থাকে এবং এদের কোয়ালিটিগুলো একটু অন্যভাবে দেখা হয়। তাই বলে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যারা চাকরি পায় তার চেয়ে কি কম যোগ্য অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ? না, আমি সেটা বলছি না, কারণ এই ক্যাডারের কাজটা তো ভিন্ন। সে কারণে আমি যেটা বলবো, এই বিশেষ পররাষ্ট্র ক্যাডারে যদি আপনি আসতে চান, যে কোনো ক্যাডারে আপনি আসতে চাইলে সেই ক্যাডার সম্পর্কে আপনাদের খুঁটিনাটি A to Z আপনাকে জানতে হবে। সেই ক্যাডারের এন্ট্রি পোস্ট কি, হাইস্ট পোস্ট কি,
আপনি সেই ক্যাডারে চাকরি পেলে কোথায় আপনি জয়েন করবেন, কার অধীনে আপনি জয়েন করবেন, আপনার সুপিরিয়র অফিসার কি হবে, আপনি কি আপনার সাবঅর্ডিনেট হবে, আপনার দায়িত্ব কর্তব্যগুলো কি কি, এগুলো আপনাকে ভালো করে জানতে হবে প্রতিটা ক্যাডারের ক্ষেত্রে। আর স্পেশালি পররাষ্ট্র ক্যাডার যারা আপনারা সদস্য হতে চাচ্ছেন আগামীতে, দুটো জিনিস আপনাদেরকে আমি বলে রাখি। এক নম্বর হচ্ছে আপনার ইংরেজিতে কথা বলার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, এটি এখন থেকে ভাই আপনি ইনক্রিজ করেন ভাই এবং বোন। আর আন্তর্জাতিক যে সংকটগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এই মুহূর্তে যদি আমি বলি রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, মিডল ইস্ট ক্রাইসিস, এই যে 44 BCS এ ভাইবা হচ্ছে, আমার হিউজ স্টুডেন্টকে কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো করছে। আর আমি যেহেতু আমি এই বিষয়ে একজন, আমি বলতে পারি আমি একজন এক্সপার্ট, কারণ আমি 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সড। আমি নিজেও পরপর 4বার BCS ভাইবা বোর্ড ফেস করছি। 29তম BCS থেকে আমি ভাইবার স্টুডেন্ট পড়াই। তো বুঝতে পারছেন 29তম BCS যারা পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেয়েছে তারা অনেকে এখন ডিরেক্টর হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন যারা চাকরি পেয়েছে তারা ডেপুটি সেক্রেটারি হয়েছে, পুলিশে যারা আছে তারা SP হয়ে গেছে অনেকে, কাস্টমস বা ট্যাক্সে অনেকে জয়েন্ট কমিশনার হয়ে গেছে। তো আমার অনেক স্টুডেন্ট এ পর্যায়ে আছে। আর আমি তো নিজে অনলাইনে পড়াচ্ছি 40তম BCS থেকে, এবং এ পর্যন্ত এই 40তম BCS থেকে প্রায় 200 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার। এই মুহূর্তে আমি 470 জন স্টুডেন্ট পড়াচ্ছি। এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্টের সংখ্যা 470 জন। বর্তমানে আমার 44তম BCS, এই 44তম BCS এ 44 BCS এ এবং 45th BCS এ, এই 45th BCS এ আমার ভাইভাতে ভর্তি চলছে। আমি অনলাইনে পড়াই, স্মার্ট বোর্ডে পড়াই, এবং আমি সর্বোচ্চভাবে একজন স্টুডেন্টকে প্রিপেয়ার করি ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে, কারণ আমি জানি যে তাদেরকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন করা হতে পারে। তো সে কারণে আমার ক্লাসে স্টুডেন্টদেরকে এভাবে খুঁটিয়ে তাদেরকে আমি জিজ্ঞাসা করি এবং তাদেরকে আমি আনসারটা বলে দিই বা করে দিই। আর একটি কথা বলে রাখি, বর্তমানে বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে, যেমন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আপনাকে আমরা কেন নিয়োগ দেব, আপনি এই ক্যাডারে কি ভ্যালু অ্যাড করবেন, ইজ দেয়ার এনি রিলেশনস বিটুইন এর সাবজেক্ট অ্যান্ড দিস ক্যাডার, কিংবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট মিডল ইস্টে কি আছে, আপনি সেখানে চাকরি পেলে আপনি কিভাবে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট আপনি কিপ করবেন। এরকম অনেকগুলো বিষয় আছে, এগুলো আমি ক্লাসে আপনাদেরকে আমার স্টুডেন্টকে পড়াইবো, এটা নিয়ে আমি আপনাদের সামনে আসবো। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করতে চান 01712282980, এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নম্বর, এটা আমার সাথে কমিউনিকেট করবেন। আর আমার তো অনেক পেজ আছে, হ্যাঁ, মিলনস BCS কেয়ার, মিলনস BCS ভাইবা কেয়ার, তারপরে মিলনস BCS কেয়ার, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে মিলনস BCS কেয়ার, এবং আরেকটি কোর্স আমি শুরু করতে যাচ্ছি, বা আরেকটি গ্রুপ আমার আছে, সেটা যারা গভর্নমেন্ট জবে আসতে চাচ্ছে, নন ক্যাডার 10 থেকে 18 গ্রেডের প্রাইমারি NTRCA, এই সমস্ত ছেলেমেয়েরা অনেক সময় ভাইভাতে ফেল করে বা ভাইভাতে খারাপ করে। কেন করে এটা আমি রিসার্চ করে বের করেছি, এবং এটি নিয়ে আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি। মূলত এটি আমার নেশা, এটা যে যাতে ছেলেমেয়েরা অনেকে চাকরি পাক। এটা হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইভা কোর্স। তো এই বিষয়টি আমি আপনাদেরকে পেজে আমি জানিয়ে দিব, সেখানেও আমি আপনাদের দিক নির্দেশনা দিব ক্যাডারের চাকরি পাওয়ার পাশাপাশি। তো যাই হোক, আপনারা আজকে যারা ক্লাসে ছিলেন সবার জন্য দোয়া এবং শুভকামনা। আমি আবারও পরবর্তীতে লাইভে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।